মায়রা ঢোকিলে দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে আবেশিত কণ্ঠে বলে, কিসের প্রলেপ দিয়েছ এখানে? আমার চকলেটের শেপ চেঞ্জ করে ফেলেছো কেন, স্টুপিড? মায়রা চোখ নামিয়ে রেখে মিনমিন করে বলে, ছাড়ুন। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় বুড়ো আঙুল চালিয়ে মৃদু স্বরে বলে, এসব ওঠাও এখান থেকে। মায়রা চোখ নামিয়ে রেখেছে, কাপা কণ্ঠে বলে, সরুন। ইরফান একটু ঝুঁকে মুখ নামিয়ে মায়রার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড়িয়ে বলে, স্টুপিড, এত সাজলে কেন? মায়রার শরীর শিরশির করে ওঠে। ইরফান ধীরে ধীরে মায়রার পুরো পিঠ জুড়ে হাতের বিচরণ চালায়। মায়রা ইরফানের বুকে শরীরে ভার ছাড়ে। ইরফান ডান হাত মায়রার চুলের ভাঁজে নিয়ে গালে হাত ডুবিয়ে মায়রার মুখ উঁচু করে। মায়রার চোখ বন্ধ। ইরফান বাঁ হাতে মায়রার কোমর জড়িয়ে মায়রাকে নিজের দিকে টেনে নেয়। মায়রা দিকে চেয়ে ইরফান শুকনো ঢোক গিলে। মায়রা মিনমিন করে বলে, ছাড়ুন আমায়, আমি পানি খাবো। এরপর মায়রা ঠোঁট জোড়ায় আঙ্গুল জ্বালিয়ে গলা নামিয়ে বলে, ওয়েট, আগে এটা উঠিয়ে দিই। কথা বলে সাথে সাথে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা যেটুকু নিজের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিল সেটুকুও ছেড়ে দেয়। ইরফান শক্ত করে মায়রাকে নিজের সাথে আগলে নেয়। মায়রা ইরফানকে ঠেলে ইরফান মায়রার হাত দুটো বাঁ হাতের মুঠো নেয়, ডান হাত ঘাড়ের পেছনে নেয়। প্রায় মিনিট পাঁচেক পরও মায়রা ছাড়া না পেয়ে ছটপটায়। ইরফান ভাবলে সেন। এক পর্যায়ে ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা হাঁপায়, মাথা নিচু করে চোখ মুখ খিচিয়ে রাখে। ইরফান মায়রার মুখ উঁচু করে মায়রার ভেজা ঠোঁট জোড়ায় হাত চালিয়ে ঠান্ডা গলায় বলে, ডিফারেন্ট টেস্ট। মায়রার শরীর মৃদু কাঁপছে। ইরফান আবারও বলে, এটা উঠছে না কেন, স্টুপিড? মায়রা কিছু বলতে চায়, তার আগেই ইরফান আবারও তার কাজে ব্যস্ত হয়। মায়রা নড়াচড়া করে, মনে মনে বিড়বিড় করে, অসভ্য লোক, এটা ম্যাট লিপস্টিক, উঠবে না। ইরফান মায়রাকে ছেড়ে আবারও তাকায় মায়রার ঠোঁট জোড়ার পানে, যেমন ছিল তেমনি আছে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, আমার পার্সোনাল চকলেট কখন পাবো? এসব কি লাগিয়েছ, স্টুপিড? কথাটা বলে আবারও এগোতে নিলে মায়রা দু হাতে তার ঠোঁট চেপে অসহায় কণ্ঠে বলে, আর না। ইরফান মায়রার চোখের দিকে তাকায়, বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মায়রার হাত সরিয়ে দেয়। এরপর আবারও নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়। মায়রা কান্না পায়। কি শুরু করেছে এই লোক? ছটপট করে। ইরফান এবার মায়রার লেহেঙ্গার পার্ট বাম কাত থেকে ধীরে ধীরে অনেকটা নামিয়ে দেয়। মায়রা দু হাতে ইরফানকে গায়ে চড়ে ধাক্কা দেয়। ইরফান বুঝতে না পারে সামান্য পিছিয়ে যায়। মায়রার দিকে রেগে তাকায়, মায়রার গাল চেপে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়রার বন্ধ চোখের পাতা বেয়ে পানি গড়িয়ে পড়ে। ইরফান মায়রার গালে ভেজা অশ্রু দেখে মায়রার গাল ছেড়ে দেয়। মায়রার কাঁধের দিকে চোখ পড়লে দেখলো অনেকটা নামানো। ঢোক গিলে মায়রার মুখ পানে তাকায়, বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। ডান হাতে মায়রার জামা টেনে কান ছেঁকে দেয়। বাঁ হাতে মায়রাকে নিজের সাথে জড়িয়ে মায়রা জামার চেইন লাগিয়ে দেয়। এরপর দু হাতের হাজলায় মায়রার মুখ নিয়ে মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই, কিছু করছি না। কথাটা বলেই দু হাতে মায়রার ভেজা গাল মুছে দেয়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা চোখ নামিয়ে মিনমিন করে বলে, সরি। ইরফান অবাক হয় মায়রার মুখে সরি শব্দটা শুনে। কিছু একটা ভেবে মায়রার আড়ালে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। মৃদু স্বরে বলে, ইটস ওকে। ইরফানের ফোন বেজে ওঠে। ছেলেটা বিরক্ত হলো। ডান হাতে পকেট থেকে ফোন বের করে তার বাবার কল দেখে রিসিভ করে। ইরফান, তুমি কোথায়? এদিকে আসো, কাজ আছে। ইরফান ছোট্ট করে বলে, ওকে। এরপর মায়রাকে ছেড়ে দেয়। তাওয়াল নিয়ে মায়রার মুখের উপর ছুঁড়ে মেরে বলে, শাওয়ার নাও ফার্স্ট। মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। সে শাওয়ার নিলে এই বিয়ে বাড়িতে তাকে কেমন ফকিন্নি ফকিন্নি লাগবে না? ইরফানের কেন যেন রাগ লাগলো। চোখের পলকে মায়রাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান নিজেও শাওয়ারের নিচে দাঁড়িয়ে দু হাতে মায়রাকে জড়িয়ে ধরে। মুখ নামিয়ে মায়রার গলায় মুখ গুজে দেয়। মায়রা কেঁপে ওঠে, তবে ইরফানকে সরানোর চেষ্টা করল না। ইরফান মায়রার গলার ভাঁজে ছোট্ট ছোট্ট অসংখ্য চুমু আঁকে। হঠাৎই সর্বশক্তি দিয়ে দাঁত বসায় গলার নিচে। মায়রা ব্যথায় গুঙ্গিয়ে ওঠে। ইরফান ছাড়ল না, এক চুল ছাড়ল না। ওভাবেই কতক্ষণ যে ধরে রাখলো। মায়রার মনে হচ্ছে জায়গাটা কেটে খুলে পড়ে যাবে। মেয়েটি ফুপিয়ে ওঠে। ইরফান তবুও ছাড়ল না। ঝর্ণার পানির নিচে মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে দুজন ভিজছে। মায়রা ফুঁপিয়ে কাঁদে। ইরফান মায়রার গলার নিচে বসানো দাঁত ছাড়ে না।
বেশ অনেকক্ষণ পর নিজের মুখে নোনতা স্বাদ লাগলে ইরফান শুষে নেয় নোনতা তরলটুকু পানি সহ। এরপর মায়রাকে ছেড়ে শাওয়ার অফ করে দেয়। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে, চোখ থেকে টোপ টোপ করে পানি গড়িয়ে পড়ে। গলায় ভীষণ ব্যথা করছে। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানি ঝেড়ে নিল। এরপর মায়রার গলার নিচে কামড়ের স্থানটায় আলতো হাতে স্পর্শ করলে মায়রা ব্যথায় আর্তনাদ করে ওঠে। ইরফান কিছু বলল না, ভেজা গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কাবার থেকে মায়রার একটা জামা নিয়ে বাড়িয়ে দেয় মায়রার দিকে। মায়রা হঠাৎই রেগে ইরফানের পর হামলে পড়ে। অসংখ্য কিল ঘুষি দিতে দিতে কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, আমায় ছিঁড়ে খেতে চান, আমি ব্যথা পেয়েছি, খবিশ লোক। ইরফান মায়রাকে আটকালো না, মায়রার দিকে শান্ত চোখে চেয়ে বলে, স্টুপিড গার্ল। মায়রা হাঁপিয়ে গিয়ে ইরফানের বুকে মাথা ঠেকিয়ে ফুঁপিয়ে কাঁদে। সে যে কেন কাঁদছে বুঝতে পারছে না। ইরফান মায়রাকে বাঁ হাতে জড়িয়ে ডান হাতে তাওয়াল তুলে নিয়ে মায়রা চুলগুলো মুছে দিতে থাকে। এরপর মায়রার কাঁধ থেকে জামা নামিয়ে দিলে মায়রা দ্রুত ইরফানের থেকে দূরে সরিয়ে দাঁড়িয়ে বলে, কি করছেন? ইরফান ভাবলেশহীনভাবে বলে, চেঞ্জ করিয়ে দিচ্ছি কাম। মায়েরা দু হাতে চোখ মুছে মিনমিনে গলায় বলে, আমি করছি, আপনি যান প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, 2 মিনিটে না বেরোলে দরজা ভেঙে নিজ হাতে চেঞ্জ করিয়ে দেব। কথাটা বলে মায়েরা জামা মায়েরার মাথার উপর ছুড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মায়েরা খুব অল্প সময়ে চেঞ্জ করে, চোখ মুখ থেকে সব মেকআপ উঠিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইরফান ভেজা পাঞ্জাবি বদলে সাদা শার্ট আর ব্রাউন কালার প্যান্ট গায়ে জড়িয়ে নিয়েছে, নিজেকে পরিপাটি করে নিয়েছে। ইরফান শার্টের হাতা গুটিয়ে ড্রয়ার থেকে মলম বের করে মায়রার দিকে এগিয়ে আসে। ফর্সা গলায় কামড় দেওয়া স্থানটা কেমন লাল হয়ে ফুলে উঠেছে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ডান হাতে জায়গাটায় মলম লাগিয়ে দেয়। মায়েরা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়। ইরফান চুপচাপ তার কাজ শেষ করে মলম রেখে দেয়। মায়রার মাথায় তাওয়াল পেঁচানো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান মায়রার মাথায় পেঁচানো তাওয়াল টান মেরে খুলে দেয়। ভেজা চুলগুলো ঝরঝর করে পিঠে ঝরে পড়ে। ইরফান মায়রার মুখ দু হাতে আঁচলায় নিয়ে সময় ব্যয় না করে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা কেঁপে ওঠে, দু হাতে ইরফানের বুকের কাছে শার্ট খামচে ধরে। কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে ঠান্ডা গলায় বলে, ইটস মাই পার্সোনাল চকলেট। এর উপর ফালতু প্রলেপ দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। এরপর মায়রাকে ছেড়ে টেবিলের ওপর থেকে হাত ঘড়ি নিয়ে হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মায়রা চুপচাপ বেডের উপর বাম কাত হয়ে শুয়ে পড়ে। এই ফকিন্নির বেশে এসে বেরোবে না, তার চেয়ে ঘুমিয়ে নিক, সেই ভালো। এই লোকে তো তার সুখ সহ্য হয় না। ইরফান আর চোখে মায়রাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। বিয়েবাড়িতে অনেকে ছেলেরা এসছে, যারা অলরেডি মায়রাকে কত হাজারবার যে দেখেছে ভাবতেই মেজাজ বিগড়ে যায়। এর প্রতিফলন ঘটিয়েছে হয়তো বাইট দিয়ে। সবচেয়ে বড় কথা, এখানে নাছিম এসেছে। ওর বার্ড ফ্লাওয়ারকে আরেকবার বারবি ডল ডাকলে সে ভরা বিয়ে বাড়িতেই মারপিট শুরু করতো, যা সে চায়নি। তাছাড়া সবাইকে পিটিয়ে হাত নোংরা করাচ্ছে, তার বার্ড ফ্লাওয়ার ঘরেই থাকুক, সেও নিশ্চিন্তে কাজ করুক। ফায়েজ স্টেজে বসেছে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফায়েজের পাশে দাঁড়িয়ে পায়চারি করলো। আশেপাশে চোখ বুলিয়ে ফায়েজের উদ্দেশ্যে বলে, শালা স্বার্থপর, একা একা বিয়ে করতে কষ্ট লাগছে না? ফায়েজ বিরক্ত হয়ে বলে, যা ভাগতো, কবুল বলার আগে তোর ছায়া আমার উপর ফেলিস না, ব্রিটিশের দাদা। শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় ফায়েজের দিকে। বিরক্ত হয়ে বাড়ির ভেতর পথ ধরে। মিশকা শুদ্ধর খালাতো বোন, যার আপন ভাই সাহেল, আর ইরফানের বড় ফুপির মেয়ে। সে কিছুক্ষণ আগেই বিয়ে বাড়িতে এসেছে। তার ভাই হসপিটাল, মা আছে সেখানে। তার মাই তাকে জোর করে পাঠালো এখানে। কেউ এনায়ের বিয়েতে না থাকলে খারাপ দেখায়। মিশকার কোলে একটা 6 মাসের বাচ্চা। শুদ্ধ বাড়ির ভেতর পা রাখলেই মিশকার সাথে দেখা হয়ে যায়। শুদ্ধ হেসে বলে, আপু কেমন আছো? বাচ্চাটার গাল টেনে বলে, এর নাম যেন কি? মিশকা তার ছেলের নাম দিয়ে রেখেতে বলেছে, মেরাজ। শুদ্ধ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, দুলাভাই এসেছে? এসেছে, বাইরে গেল। শুদ্ধ বাচ্চাটার গালে দুটো চুমু খেয়ে হাসে। একটু দূরে চোখ পড়ল ফারাকে দেখে হাসি মিলিয়ে যায়। ফারা ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এই ব্যাপারে ফারাকে জ্বালালো না, বরং দ্রুত বাচ্চাটাকে মিশকার কোলে দিয়ে কিছু না বলেই ফারার দিকে এগিয়ে যায়। ফারা শুদ্ধকে তার দিকে এগিয়ে আসতে দেখিয়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে নিলে শুদ্ধ এক প্রকার দৌড়ে ফারার হাত টেনে ধরে। ফারা হাত মুচড়িয়ে বলে, আমার হাত ছাড়ো। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, তুমি আবার আমায় ভুল বুঝছো কেন ফারা? ফারা ভেজা কণ্ঠে হাত মোচড়াতে মোচড়াতে বলে,
বুঝিনি, হাত ছাড়ো আমার। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, দেখো ওর একটা বাচ্চাও হয়ে গিয়েছে। আমার তো ছেলের মতো। ওকে আদর করেছি, তুমি চাও ওকে কোলে নিতে? ফারা বিরক্তি কণ্ঠে বলে, আমার বাচ্চা ভালো লাগে না, আমার হাত ছাড়ো। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। ফারার হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, তুমি মিথ্যা বলতে একদমই কাঁচা ফারা। বলতে বলতে মিশকার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর শুদ্ধ মিশকার উদ্দেশ্যে বলে, আপু, আমার হবু বউয়ের কোলে তোমার বাচ্চাটাকে দাও তো, একটু অভিজ্ঞতা হবে তাহলে। শুদ্ধর হবু বউ সম্বোধনে ফারার কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। ফারাকে দেখে মিশকা একটু বিব্রত বোধ করে। ফারার সাথে অনেক আগে কেমন জঘন্য বিহেভ করেছিল ভেবেই এমন লাগলো। তবে নিজেকে সামলে তার বাচ্চাকে ফারার দিকে এগিয়ে দিলে বাচ্চাটাও হাত মেলে দেয় ফারার দিকে। ফারা ছোট্ট বাচ্চাটি তার কাছে আসার আবেদন ফিরিয়ে দিতে পারল না, বরং খুশি হলো। কোলে নিয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে মৃদু হাসে। শুদ্ধ হেসে তাকিয়ে আছে ফারার দিকে। পকেট থেকে ফোন বের করে ফটাফট ফারার বাচ্চাটির অনেকগুলো পিক ওঠাতে ব্যস্ত হয়ে যায়। ফারা রেগে বলে, কি করছো? শুদ্ধ হেসে বলে, তোমাকে এতক্ষণ জঘন্য লাগছিল, বাচ্চাটাকে নিয়ে একটু ভালো লাগছে। এই সুযোগে তোমার পিক উঠিয়ে নিচ্ছি। মিশকা আপু, তার বাচ্চাকে নিয়ে নিলে আবারও তোমার সৌন্দর্য হারিয়ে যাবে। ফারা মিশকার কোলে বাচ্চাটি দিয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ ফারার পিছু পিছু যায়। মিশকা হাসল। শুদ্ধর সাথে যে কোনো ঘটনা ঘটেছিল সে তো ভুলেই গিয়েছিল বলতে গেলে। ফারাকে দেখেই মনে পড়ল। ফারা ইনায়ের ঘরে এসে দেখলো মিশকা মেয়েটা ইনায়ের পাশে বসে আছে। ইনায় বলে ওঠে, ফারা আপু এসো। আমাদের মাঝে দুটো মিশকা, একজনকে ডাকলে আরেকজন শুনে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। ইনায়ের মামাতো বোন মিশকা বলে ওঠে, তোর মাথায় তোর ফুফাতো ভাই রাতুল লাইলার মতো গোবর ভরা, তাই উল্টোপাল্টা করিস। মিশকার কথায় সবাই হেসে ফেলল। এনায় কটমট দৃষ্টিতে মিশকার দিকে চেয়ে থাকে। এনায় ফুফাতো বোন মিশকা এনায়কে এক হাতে জড়িয়ে বলে, আরে আপু, আজকে ওর বিয়ে, আজকের দিনটা ওকে ছাড় দাও তোমরা। ফারার ভালো লাগলো না। যত যাই হোক, দিন শেষে এই মেয়েকে তার পছন্দ না, একটুও পছন্দ না। নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। এনায় ঘর থেকে বেরিয়ে ফারা মাইরাকে খুঁজছে। অনেকক্ষণ আগে এনায় ঘর থেকে বেরিয়েছে মাইরা। বললে খোপা খুলে গিয়েছে, 5 মিনিটে আসছে, অথচ ঘন্টা পার হলো এখনো তো আসলো না। হাঁটতে হাঁটতে দেখলো শুদ্ধ ইরফানদের ড্রয়িং রুমে সোফায় গায়ে চোখ বুজে আছে। বেশ কিছুক্ষণ চেয়ে রইল। শুদ্ধকে ক্লান্ত লাগছে। ফারা এগিয়ে যাওয়ার আগেই একটি মেয়েকে দেখে দাঁড়িয়ে যায়। মেয়েটি শুদ্ধকে ডাকে। ফারা ভ্রু কুচকে চেয়ে আছে। একটি মেয়ের ডাকে শুদ্ধ চোখ মেলে তাকায়। মেয়েটিকে সে চিনল না, তবে ইরফানের মামাবাড়ির দিকের কোনো আত্মীয় হবে হয়তো। শুদ্ধ ভ্রু কুচকে কিছু বলার আগেই মেয়েটি হাত বাড়িয়ে বলে, হাই ভাইয়া, আমি লিয়ানা, আপনি? শুদ্ধ হাসলো না, বিরক্ত হলো। বিয়েবাড়ির এত কাজ রে, ভীষণ ক্লান্ত লাগছে। আশেপাশে এমন কেউ নেই তাকে এক গ্লাস শরবত দেওয়ার মতো। কিন্তু এই মেয়ের কাছে চাইল না। হাবভাব ভালো না। কিছু না বলেই আবারও চোখ বুজলো। মেয়েটা বোকা চোখে তাকালো শুদ্ধর দিকে। একটু পর শুদ্ধ শরীর টানা দিয়ে চোখ মেলে মেয়েটাকে এখনো তার দিকে তাকিয়ে থাকতে দিকে এক রাম ধমক দেওয়ার জন্য মুখ খুলতে নিয়েও চেপে গেল। একটু দূরে ফারাকে দেখে হাজার ক্লান্তির মাঝেও একটু শান্তি লাগলো। ঠোঁটের কোণে হাসি ফুটল। অতঃপর মিটিমিটি হেসে মেয়েটির দিকে চেয়ে একটু শব্দ করে বলে, আমি শুদ্ধ, এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া তো সুন্দরী। মেয়েটি খুশি হলো। এই বাড়িতে তার বহুবার আসা হয়েছে। ইরফানের মাকে খুব ভালোই চেনে। ইনায়ের সাথে তার ভালোই সম্পর্ক। এজন্য ইনায়ের বিয়েতে তার আসা এখন সার্থক লাগছে। শুদ্ধকে সে চেনে, ভালো লাগে তার এই ছেলেকে। শুদ্ধ হয়তো তাকে চেনে না। শুদ্ধর এত সুন্দর সম্বোধনে একটা আবদার পেয়ে মেয়েটা এক প্রকার মনে মনে নাচতে নাচতে যায়। ফারা কটমট দৃষ্টিতে শুদ্ধ দিকে চেয়ে আছে। সে গটগট পায়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখলো মেয়েটি শরবত বানাতে লেগে পড়েছে। ফারা ইরফানের মাকে বলল, আন্টি, গরম পানি আছে? রুমানা আজ ফারাকে রান্নাঘরে দেখে বলে, আরে আম্মু, তুমি এখানে এসেছো কেন? ফারা মেয়েটির দিকে তাকালো। হাত নিষ্পিস করছে ঠাস করে থাপ্পড় দেওয়ার জন্য। শুদ্ধর জন্য কেন শরবত বানাবে এই ভেবে। রুমা নেওয়াজ ভাবলেন গরম পানি দিয়ে হয়তো কিছু করবে। কাজের চাপে জিজ্ঞেস না করে একটি গ্লাসে অর্ধেকটা গরম পানি দিয়ে ফারার দিকে এগিয়ে দেয়। ফারা গ্লাসটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে শুদ্ধর কাছে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারাকে দেখে বলে, ফারা সুন্দরী, সুন্দরীটার শরবত কি বানানো হলো? ফারার চোখের পলকে শুদ্ধর বাঁ পায়ের হাঁটু বরাবর গরম পানি ঢেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে। আশেপাশে অনেক মানুষ আছে, যদিও তারা এক কোণার দিকে। অনেকেই তাকালো, শুদ্ধ চেঁচা নয়। শুদ্ধ এদিক ওদিক তাকিয়ে নিজেকে দমালো। বসা থেকে দাঁড়িয়ে অসহায় মুখ করে বলল,
কি করলে এটা? উফ, কি ছিল মগে? ফারা কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, সুন্দরী হাতে শরবত ঢেলে এবার পা ঠান্ডা করো। শুদ্ধ পা নাড়ায়। ইস, তার হবু বউটা শুধু তাকে জ্বালাচ্ছে। অসহায় কণ্ঠে ডাকে, ফারা, পা জ্বলছে তো। ফারা পাত্তা দিল না, হাতের মগ টেবিলের উপর রেখে দিল। গরম পানি নিয়ে আসলেও শুদ্ধর পায়ে ঢালার আগে বেসিনের নল থেকে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছিল। তবে ভালোই গরম ছিল, একটু ছ্যাঁকা তো দিতেই হতো। অসভ্য ছেলে, শুধু তাকে জ্বালাতে আসে। এবার থেকে সেও পুড়িয়ে ছাড়বে। একটু দূরেই সামিয়া দাঁড়িয়ে একবার ফাড়ার দিকে তাকায়, আরেকবার শুদ্ধর দিকে তাকায়। মেয়েটা ঢোক গিলল। শুদ্ধর সাথে ফাড়ার কি সম্পর্ক, সেটা ভেবেই কেমন করে যেন তাকিয়েই থাকলো। আবার ভাবলো হয়তো চেনা জানা কেউ। সে তো শুদ্ধর পরিচিত সবাইকে চেনে না। একটু পর রান্নাঘর থেকে লিয়ানা মেয়েটা হাতে শরবত এনে শুদ্ধর দিকে এগিয়ে দিলে শুদ্ধ ফাড়ার দিকে তাকায়। ফাড়া কটমট দৃষ্টিতে এই মেয়ের দিকে চেয়ে আছে। শুদ্ধ মেকি হেসে ফাড়াকে ইশারায় দেখিয়ে দিয়ে বলে, ওকে দাও, আমি খেয়েছি। কথাটা বলে আবারও সোফায় বসলো, চোখ মুখ কুঁচকে পা মেলে দিল। ইস, তার হবু বউটার এত তেজ, শুধু তাকে পোড়ায়। ফাড়া অনেকটা এগিয়ে গেলে সামিয়া মেয়েটাকে দেখে দাঁড়িয়ে যায়। তখনই সেখানে শুদ্ধর মা এসে দাঁড়ায়। ফাড়াকে তিনি চেনেন, এর আগেও দেখেছে। তার ছেলের বন্ধু ফায়েজের বোন ফাড়া, আর এখন তো তাদের মেয়ে ইনায় ননদিনী। শুদ্ধর মা হেসে বলে, ফাড়া আম্মু কেমন আছো? ফাড়া শুদ্ধর মাকে দেখে ছোট্ট করে সালাম দেয়, মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি কেমন আছেন? শুদ্ধর মা মৃদু হেসে বলে, ভালো আছি মা। তুমি একা একা এখানে কি করছো? এমনিতেই এসেছিলাম আন্টি। আর চোখে স্বামীর দিকে তাকায়। মেয়েটা এভাবে শুদ্ধর মায়ের পাশ ঘেসে আছে কেন বুঝলো না। মায়েরা বলল, মেয়েটা তার আম্মাজানের বৌমা। কৌতূহল দমাতে না পেরে আমতা আমতা করে স্বামীকে ইশারা করে জিজ্ঞাসা করে, ও আপনার কে হয় আন্টি? ত্রিনা বেগম সামিয়ার এক হাত ধরে বলেন, এটা আমার বৌমা। তুমি তো শুদ্ধকে চেনো, তোমার ভাইয়ের বন্ধু সামিয়া ওর বউ। ফাড়া বিস্ময় নিয়ে সামিয়া মেয়েটার দিকে তাকায়। সামিয়া মৃদু হেসে তাকিয়ে আছে ফাড়ার দিকে। ফাড়া ঢোক গিলল, কোনো রকমে বলল, ওনার বিয়ে। ত্রিনা বেগম কথার মাঝে মৃদু হেসে বলে, ঠিক করে রেখেছি, আমাদের এনার বিয়ের পরপরই ছেলেটার হাতে বউ তুলে দিব। ফাড়া কি বলবে বুঝতে পারছে না। ত্রিনা বেগম শুদ্ধর খালারটাকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোমরা এদিকে আসো মা। ফাড়া স্বামীয়ার অনামিকা আঙ্গুলে একটা আংটি চোখে পড়ল। মেয়েটার চোখ ঝাপসা। ঢোক গেলে স্বামীকে জিজ্ঞেস করে, আপু একটা কথা জিজ্ঞেস করি? স্বামীয়া মাথা নেড়ে বলেন, জি আপু বলুন। ফাড়া চোখ বুজে দুঃখ মিশ্রিত শ্বাস নেয়, এরপর বলে, তোমার হাতের এই আংটি কে দিয়েছে? স্বামীয়া হেসে জবাবে বলে, ত্রিনা আম্মায় দিয়েছে আমায়, আপু তার ছেলের জন্য। ফাড়ার শরীর অসাড় হয়ে আসে, মাথা ঝিমঝিম করছে। শুদ্ধর মাকে আম্মা ডাকতে শুরু করে দিয়েছে। স্বামীয়া সেখানে আর দাঁড়ালো না, সময় ব্যয় না করে শুদ্ধর মায়ের পিছু পিছু যায়। মেয়েটা একা একা, সেভাবে কাউকে না চেনায় শুদ্ধর মায়ের সাথে সাথেই থাকছে। এদিকের ফারহাদ যেন পা টলছে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি শুনল সে? পিছু ফিরে দূরে বসা শুদ্ধর দিকে তাকায়, ধীর পায়ে এগিয়ে যায়। পা চলছে না, তবুও টেনেই নিয়ে যায়। শুদ্ধর পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পা মেলে বসে ফোন স্ক্রল করছিল। ফারার অন্যরকম কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। ফারার চোখ মুখ লাল, সাথে চোখের পানিতে গাল ভেজা। শুদ্ধ ভ্রু কুচকে চায় ফারার দিকে। এভাবে কাঁদছে কেন মেয়েটা? দ্রুত বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ফোন রেখে বলে, কাঁদছো কেন ফারা? কি হয়েছে? ফারার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়েই পড়ে। শুদ্ধ আশেপাশে তাকায়, এরপর ফারার দিকে তাকায়। তাকে মলম লাগাতে না পারলে ফারা যে কান্না করে তা তো জানে শুদ্ধ। গলা নামিয়ে বলে, ফারা কান্না করো না, দেখো অনেক মানুষ, আমার পায়ে তেমন জ্বলছে না, এমনি ঠিক হয়ে যাবে, প্লিজ কান্না থামাও। ফারা নীরব চোখে শুদ্ধর দিকে চেয়ে টুপটুপ করে অশ্রু বিসর্জন দেয়। শুদ্ধ কপাল চাপড়ালো, এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। ফারার হাত তার ডান হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যেতে যেতে বলে, আচ্ছা আসো, নিজ হাতে মলম লাগিয়ে দাও, তবুও কান্না থামাও। এই বাড়িতে শুদ্ধর বরাদ্দকৃত রুমে গিয়ে ড্রয়ার থেকে একটা মলম এনে বেডের উপর বসে, পা মেলে বা পায়ের প্যান্ট উপরে তুলে নেয় আর বলে, নাও মলম লাগাও, নিজেই পড়াও নিজেই কাঁদো, এত প্রেম কোনখানে রাখি আমি। ফারা হঠাৎই শব্দ করে কেঁদে দেয়। শুধু থতমত খেয়ে তাকায় ফারার দিকে। দ্রুত বেড থেকে নেমে ফারার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, ফারা কি হয়েছে? ফারায় কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। শুদ্ধ বিস্ময় কণ্ঠে বলে, ফারা কান্না থামাও, এটা বিয়ে বাড়ি, বাড়ি ভর্তি মানুষ, কেউ শুনে ফেলবে তো। ফারা শুনল না, কাঁদতে কাঁদতে বিড়বিড় করে কি যেন বলে। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ফারা তো এভাবে কাঁদার মেয়ে নয়। বিচলিত হলো, তার ফারা এভাবে কাঁদছ কেন? সেও তো কাঁদায়, এভাবে তো কাঁদে না।
এত দুঃখ থাকে না সে কান্নায়। সত্য অসহায় কণ্ঠে বলে, ফারা প্লিজ, এভাবে কান্না করো না। কি হয়েছে তোমার? এদিকে কেউ চলে আসলে আমাদের উল্টোপাল্টা ভাববে। ফারা আগের মতোই কাঁদতে থাকে। শুদ্ধ দোনমনা করে দু হাতে ফারার গাল আগলে নিয়ে অসহায় কণ্ঠে বলে, আমার কাজে বেশি কষ্ট পেয়েছ। ওই মেয়েকে আমি চিনি না ফারা। বিলিভ মি, ও একদমই সুন্দরী নয়। আর কাউকে সুন্দরী বলবো না। একটু থেমে বলে, মিশকা আপুর সাথে কথা বলেছে বলে কষ্ট পেয়েছ। আর বলবো না, তার বাচ্চার সাথেও বলবো না, পাক্কা। প্লিজ কান্না অফ করো। ফারাকে আগের মতোই কাঁদতে দেখে শুদ্ধর মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। মৃদু স্বরে বলে, আমার ফারা, প্লিজ কান্না থামাও। এভাবে কাঁদলে আমার কষ্ট হয়। ফারা পিটপিট করে তাকায় শুদ্ধর দিকে। দু হাতে শুদ্ধকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, সবসময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারার দুগাল মুছে দিয়ে বলে, আচ্ছা আর কাঁদাবো না। কেন কাঁদছো এবার বলো? ফারা রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। শুদ্ধ কিছু বলল না। সে ফারার দিকে অবাক হয়ে চেয়ে আছে। ফারা কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে। শব্দ করে কাঁদে। শুদ্ধর বুকের বাঁ পাশে কেমন চিনচিন করলো। ফারার এই কান্নায় এত দুঃখ মেশানো কেন? তার ভালোবাসার কান্নাময় বেদনা ছেলেটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল যেন। দ্রুত ফারার সামনে হাঁটু মুড়ে বসে কোমল স্বরে ডাকে, ফারা। ফারা দু হাতে মুখ লুকিয়ে কাঁদতেই থাকে। শুধু ফারার মুখ জোর করে উঠিয়ে মৃদু স্বরে বলে, কেউ কিছু বলেছে তোমায়? কোনো ছেলে ডিস্টার্ব করেছে? একটু থেমে বলে, সৌরভ কিছু করেছে? ফারা কিছুই বলে না। শুদ্ধ নিজেকে কেমন দিশেহারা লাগে। আবারও বলে, আমার ফারা প্লিজ বলো কি হয়েছে তোমার? আমার কোনো কাজে অনেক বেশি কষ্ট পেয়েছো? কোন কাজে বলো? আমি আর করবো না সে কাজ। একবার জাস্ট বলো আমাকে। ফারার কোনো রেসপন্স না পেয়ে শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, এই ফারা, আমার বুক ব্যথা করছে কিন্তু। ফারা হঠাৎই হাঁটুতে ভর দিয়ে শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে দু হাতে শুদ্ধর গলা জড়িয়ে শুদ্ধর কাঁধে মুখ গুজে দেয়। শুদ্ধ এক মুহূর্তের জন্য কেমন স্তম্ভিত হয়ে যায়। এই প্রথম ফারা এভাবে তাকে জড়িয়ে ধরল। ছেলেটা বোধহয় কারেন্ট শক খেয়েছে। সেভাবেই তবদা খেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ফারা শুদ্ধর গলায় মুখ গুজে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই। আমি তোমাকে একদম চাই না। তুমি শুধু কাঁদাও আমায়, শুধু কষ্ট দাও। একটুও ভালোবাসো না আমাকে। তুমি একটুও ভালো নয়। শুদ্ধ ফারার অভিযোগ চুপ করে শুনল। হাত বাড়িয়ে ফারাকে জড়িয়ে ধরল না, বরং নিজের থেকে ফারাকে ছাড়িয়ে নিয়ে দুহাত ফারার গালে রেখে মৃদু স্বরে বলল, আর কাঁদাবো না। কিন্তু তুমি শুধু এই কারণে কাঁদছো না আমি জানি। কি হয়েছে বলো আমাকে। ফারা রেগে শুদ্ধর হাত ছাড়া মেরে সরিয়ে দেয়। সামিয়াকে আংটি দিয়ে দিয়েছে, আর এখানে তাকে দরদ দেখাতে এসেছে। কাঁদতে কাঁদতেই বসা থেকে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত বসা থেকে দাঁড়িয়ে ফারার হাত টেনে বলে, ফারা বলে যাও প্লিজ, কি হয়েছে তোমার? ফারা জোর করে হাত ছাড়িয়ে নিয়ে রাগে চিৎকার করে বলে, হাত ছাড়ো তুমি আমার। ভাইয়ের বিয়ের পর এক সপ্তাহের মাঝে আমি অন্য কাউকে বিয়ে করে নিব। তোমার মতো ছেলেকে জীবনেও চাই না আমার। শুদ্ধ রেগে যায়। ডান হাতে ফারা গাল শক্ত হাতে চেপে বলে, এই জিভ রাখবো না আর একবার এসব ফালতু কথা বললে। বেয়াদব মেয়ে। আমাকে চাইতে বলেছি আমি? আমি চাইতো, এটাই যথেষ্ট। তোমাকে চাইতে হবে না আমাকে। ফারা চোখ নামিয়ে ফুপিয়ে কাঁদে। শুদ্ধ ফারার গাল ছেড়ে চোখ বুজে শ্বাস নেয়, নিজেকে দমিয়ে নেয়। এরপর চোখ খুলে দু হাতে ফারার গাল আলতো ছুঁয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি, ব্যথা পেয়েছ? ফারা কিছু বলে না, নীরবে কেঁদে ভাসায়। শুদ্ধ আবারও আদরের স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে ফারা? বলো। না বললে শুধরাবো কি করে বলো তো? যে কারণে তুমি কাঁদছো। শুদ্ধ দ্রুত ঘর থেকে বেরিয়ে ফারহার হাত ধরে টেনে আবারও ঘরের ভেতরে আনে। এরপর দরজা আটকে দেয়। ফারা চেঁচিয়ে উঠতে চাইলে শুদ্ধ ফারার মুখ চেপে বলে, ফারা বাচ্চামি করবে না। কেউ আসলে কি হবে, চুপ করে থাকো। কথাটা বলেই শুদ্ধ ফারার মুখ থেকে হাত সরিয়ে নেয়। ফারা শব্দ করে চেঁচামেচি করলো না, কিন্তু রেগে বলল, আমাকে নিয়ে আসলে কেন? শুধু ভ্রু কুচকে বললে, কান্নার কারণ না বলে যেতে পারবে না, ফার্স্ট বলো। ফারা মাথা নিচু করে থাকে, চোখ ভেজা। তার ভীষণ অস্বস্তি হচ্ছে। হঠাৎই শুদ্ধর সামনে কিভাবে কাঁদলো, আবার নিজে থেকে জড়িয়েও ধরেছে। ভাবতেই তীব্র অস্বস্তিরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। শুদ্ধ রেগে বলে, ফারা, আমি আর কত বলবো? কান্নার কারণটা বলো আমাকে, নয়তো মার খাইয়ে কাঁদাবো এবার। ফারা ঢোক গিলে মাথা তুলে তাকায়, চোখের কোণে পানি। চাইছে না আর কাঁদতে, তবে মন তো শুনছে না। নাক টেনে বলে, তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও শুদ্ধ ভাই? ফারার কথা শুনে শুদ্ধ কেমন করে যেন তাকায়। ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি অন্য ওকে বিয়ে করতে চাই না ফারা। প্লিজ কান্না করো না। এভাবে কেউ কাঁদে? ফারার চোখ থেকে অবাধ্য নীরব অশ্রু গড়িয়ে পড়ে। কান্না মাখা গলায় বলে,
তোমার তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তুমি তবুও বলছো তুমি অন্যকে বিয়ে করবে না। তুমি সবসময় শুধু মিথ্যা বলো। শুদ্ধ অবাক হয়ে তাকায় ফারার দিকে। কার সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে? বিস্ময় কণ্ঠে বলে, এসব উল্টোপাল্টা কথা তোমায় কে বলেছে ফারাহ? ফারা নাক টেনে বলে, ওই স্বামীয়াকে তো তুমি বিয়ে করবে। ভাইয়ার বিয়ে হয়ে গেলেই করবে। আংটিও দিয়েছে সেই মেয়েকে। শুদ্ধ অবাক হয়, আংটি দিয়েছে? স্বামীয়া নামটা পরিচিত ঠেকলো। একটু ভাবলেই মনে পড়ল তার মা এই নামটি বলেছিল তাকে, সেই মেয়েটাকে তার জন্য পছন্দ করছে। কিন্তু সে তো নিষেধ করে দিয়েছিল তার মাকে। অথচ তার মা তাকে একটা বার কিছু না বলে সেই মেয়েকে আংটি পর্যন্ত দিয়ে দিয়েছে। এত রাগ হলো ফারার কথায় ভাবনা রেখে ফারার দিকে তাকালো। ফারা ভেজা গলায় শুদ্ধর বুকে দু হাতে ধাক্কা দিয়ে বলে, আমি কিন্তু তোমায় অন্য কাউকে বিয়ে করতে দেব না শুদ্ধ ভাই। এরপর শুদ্ধর বুকে কপাল ঠেকিয়ে কান্নামাখা গলায় বলে, ওই মেয়েকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি মরে যাব। শুদ্ধ ফারার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। নিজেকে সামলেই দু হাতে ফারার মুখ উঁচু করে ধরে। এরপর গাল মুছে দিয়ে মৃদু স্বরে বলে, এসব ফালতু কথা একদম বলবে না। আমার ফারা তুমি। আমার বুক খাঁচার বন্দিনী পাখি আমার ফারা। আমার ফারা পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না, বুঝেছো তুমি? ফারা শুদ্ধর হাত আবারও ঝাড়া দিয়ে রেগে বলে, তুমি সব মেয়েদের পিছে পড়ে থাকো। সবাই কি সুন্দর বলো। সবার সাথে হেসে কথা বলো। শুধু আমার সাথে কথা বলো না ঠিক করে। শুধু কাঁদাও আমায়। আমায় সুন্দর বলো না। শুদ্ধর এত রাগ চিন্তার মাঝেও ফারার বাচ্চামি দেখে হাসি পায়। যেন কোনো বাচ্চাকে একটা চকলেট কম দিয়ে অন্য বাচ্চাকে একটা চকলেট বেশি দেওয়ায় গাল ফুলিয়েছে এমন। শুদ্ধ নিজেকে না দমিয়ে হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ফারা ভেজা চোখেই রেগে তাকায় শুদ্ধর দিকে। বাইরে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ালে শুদ্ধ পেছন থেকে ফারাকে জড়িয়ে নেয়। ফারা কেঁপে ওঠে। শুদ্ধ ফারার ডান গালের সাথে তার বাম গাল লাগিয়ে ঠান্ডা গলায় বলে, সবাই শুধু সুন্দরী, আর আমার ফারা পাখি আগুন সুন্দরী। ফারা থম মেরে যায়। শুদ্ধ আবারও বলে, তুমি জানো আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য। দুনিয়া উল্টে গেলেও আমি ফারা পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না। ফারা নাক টেনে বলে, তুমি তো তোমার আম্মুর বাধ্য ছেলে। তোমার আম্মু ওই মেয়েকে পছন্দ করেছে। তুমি একটু পর আমায় আর মানবে না। শুধু রাগ হলো। ফারার আঙ্গুলের ভাঁজে তার দু হাতের আঙ্গুল গলিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, আমি যখন কাঁদাবো তখন একটু একটু কাঁদবে। আর কখনো এভাবে এত বেশি কাঁদবে না। বলেছি তো আমার আগুন সুন্দরী ফারা পাখি ছাড়া আর কেউ আমার অর্ধাঙ্গিনী হবে না। মাকে ভালোবাসি, কিন্তু বউকে বাদ দিয়ে ভালোবাসি না, বুঝেছ? ফারা ঢোক গিলে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ মৃদু স্বরে বলে, ইচ্ছে করছে না? ফারা নড়ে চড়ে উঠে রেগে বলে, ছাড়বে আমায়? দরদ দেখাবে একজনকে নিয়ে, বিয়ে করবে মায়ের পছন্দ করা মেয়েকে। ছেলে ছাড়া কেউ আংটি পরায় মেয়েকে? আমি তো বাচ্চা না, তুমি সব জানতে। কথাগুলো বলতে বলতে গলা ভেঙে আসে। শুদ্ধ বিরক্ত হলো। ফারার গালের সাথে তার গাল ঘষে। ফারা কেঁপে ওঠে। শুদ্ধ ফারাকে ছেড়ে পাড়ার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, আচ্ছা তাহলে স্বামীয়াকেই বিয়ে করব। কবে করব ডেটটা ফিক্স করে দাও। ফারা শুদ্ধর বুকে ধাক্কা দিয়ে রেগে বলে, তুমি একটা অসভ্য ছেলে, আবার আমাকে কাঁদাচ্ছ। শুদ্ধ মৃদু হেসে ফারার দু হাত তার দু হাতে আঁকড়ে ধরে। দু হাত জমা করে হাতে উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে বলে, ভালোবাসি ফারা পাখি। ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধ মাথা নিচু করে রাখা ফারার দিকে তাকিয়ে বলে, আমি জানতাম না ফারা। আমি গ্রামের ছেলে। আমার মা গ্রামের। গ্রামে শহরের মতো কালচার না। মা শহরে মানুষদের মতো এত কিছু ভাবেনি। আমাকেও বলেনি তুমি একটা প্রশ্নের উত্তর দিবা আমাকে। ফারা উত্তর করে না, শুদ্ধ নিজেই প্রশ্ন করে, আমার ভালোবাসা তুমি কি কখনো অনুভব করতে পারো না ফারা? ফারা মাথা নিচু করেই উত্তর দেয়, কিভাবে করব? তুমি আমাকে কখনো বলেছো নাকি বুঝিয়েছো? শুদ্ধ ভাবলো, আসলেই তো সে কি কখনো বলেছে নাকি বুঝিয়েছে? উল্টে যখন থেকে বুঝেছে ফারা তার প্রতি উইক, তখন থেকে শুধু অন্যদের নিয়ে চালায়। ভারী অন্যায় হয়ে গিয়েছে এটা। মৃদু স্বরে বলে, তুমিও তো আমাকে বলনি, বোঝাওনি। তাহলে আমি কিভাবে বুঝলাম আমার ফারা পাখি আমায় অনেক বেশি ভালোবাসে? ফারা ঢোক গিলে বলে, আমি ভালোবাসি না কাউকে। শুদ্ধ হেসে বলে, ভালোবাসো হৃদয় দিয়ে, অনুভব করতে হয় ফারা পাখি, বুঝেছ? ফারা নাক টেনে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শুদ্ধ হেসে ফেলে, অতঃপর বলে, তবে এত কাঁদলে কেন? এত ইনসিকিউর ফিল কেন করলে? ফারা শুদ্ধর দিকে চেয়ে বলে, যখন আমি কোনো ছেলের কোলে উঠে বসে তোমায় বলবো আমি তো তোমায় ভালোবাসি, তুমি এখন অনুভব করো, তখন বুঝবে আমি কেন কেঁদেছি। হাত ছাড়ো আমার। মুহূর্তে শুদ্ধ চোখ মুখে রাগ ভর করে। অতঃপর বলে, তুমি কার কোলে উঠবে? ফারা মুখ বাঁকিয়ে বলে, তোমাকে কেন বলবো?
তুমি কাউকে সুন্দরী বলার আগে আমার কাছে শুনতে আসো। কাকে সুন্দরী বলবে? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ফারার দিকে, শক্ত কণ্ঠে বলে, ভুলেও আমাকে জ্বালানোর জন্য ছেলে ঘটিত ব্যাপারে নিজেকে জড়িও না। জান নিয়ে নিব একদম। ফারা কেঁপে ওঠে শুদ্ধর কথায়। শুদ্ধ ছেড়ে দিল ফারার হাত, চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে ফারার দিকে চেয়ে বলে, তুমি চাইলে এখানে ঘুমাতে পারো, কেউ আসবে না, তবে দরজা আটকে ঘুমাও। ফারা নাক টেনে বলে, আমি ঘুমাবো না। তাহলে রেস্ট নাও, যা চোখের পানি নষ্ট করলে। আমি অবশ্য ভাগ্যবান, এভাবেই কাঁদবে আমার জন্য। তোমার মুখ থেকে তো মধু বের হয় না, নোনতা জলটুকুই বা না হয় বের হোক। কি আর করার, পোড়া কপাল আমার। ফারা রেগে বলে, তুমি আবার আমাকে উল্টোপাল্টা বলছো। শুদ্ধ হেসে বলে, কি বলো? আমার শব্দগুলো উল্টে পাল্টে গিয়েছে, কিন্তু আমার কাছে তো প্রতিটা বাক্য গোছানোই লাগলো। আমার মনে হয় আমার শোকে তোমার মাথার ছিটে কোন দুষ্ট জিন বসে পড়েছে। ওরা বসে বসে পজিটিভ আর নেগেটিভ তারগুলোর সংযোগ উল্টে পাল্টে দিয়েছে। তাই আমার সুন্দর সুগঠিত বাক্যগুলোকে তোমার উল্টো পাল্টা লাগছে। তোমার দুষ্ট জিন তাড়ানোর একটা উপায় আছে আমার কাছে। উপায়টা হলো, ফারা রেগে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ হেসে বলে, আসলেই তোমার মাথার তার এলোমেলো হয়ে গিয়েছে ফারা। শিওর আমি। দেখো, যার বিয়ের খবর পেয়ে নাকের পানি চোখের পানি এক করলে, এখন তাকেই ভাই ভাই ডেকে চরম মূর্খতার পরিচয় দিচ্ছ। ফারা ভ্রু কুচকে শুদ্ধর দিকে চেয়ে বলে, তুমি যাবে? শুধু মন খারাপের ভান করে বলে, জিন তাড়ানোর উপায় শুনবে না? না, শুনবো না, তুমি যাও। ওকে, যেহেতু শুনবে না, তাহলে বাস্তবায়ন করিয়ে দেখাচ্ছি। কথাটা বলেই শুদ্ধ হঠাৎই কয়েক পা এগিয়ে এসে ফারাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারা বুঝতেই পারেনি অনুভূতি তীব্র শখ খায় মেয়েটা। শুদ্ধ মৃদু স্বরে বলে, সরি বিয়ের আগে এভাবে জড়িয়ে ধরায়। তুমি সত্যি আগুন সুন্দরী চেয়েও সুন্দর ফারা পাখি। ফারা ঢোক গিলে শরীর শিরশির করে, শুদ্ধ ছেড়ে দেয় ফারাকে। ফারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ ফারার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ফারা, আই রিকোয়েস্ট ইউ, বিয়ের আগে এত সেজে কখনো আসবে না আমার সামনে, বুঝেছ? অ্যান্ড সরি। এরপর শুদ্ধ দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে যেতে যেতে বলে, দরজা আটকাও। মায়েরা বেডের এক কোনায় বসে খাবার খাচ্ছে। তার একদম সামনে ইরফান বসে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়রার পানে। মায়েরা দুপা ভাঁজ করে কোলের উপর প্লেট নিয়ে খাবার খায়। একটু পর পর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? তবুও খাচ্ছে মেয়েটা। খোলা চুলগুলো সামনের দিকে হেলে এসেছে। ইরফান আরেকটু মায়ের দিকে চেপে বসে, দু হাতে মায়েরা চুলগুলো পেছন দিকে দিয়ে দেয়। মায়েরা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরা চুলগুলো বার কয়েক পেঁচায়, যাতে বারবার সামনে না আসে। এরপর মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা কেমন করে তার দিকে তাকিয়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, হোয়াট? মায়েরা মুখের খাবার শেষ করে আবদার করে, আমি ইনায়া আপুর কাছে যেতে চাই, আপনার সব কথা শুনবো, যেতে দিন না। ইরফান মায়েরার দিকে তাকিয়ে থাকে কিছু সময়, দু চোখে কত আশা নিয়ে ইরফানের পানে চেয়ে আছে। ইরফান মায়েরার বাম গালে হাত দিয়ে নরম গলায় বলে, ওকে ফাইন, নিয়ে যাব, সব খাবার শেষ করো ফার্স্ট। মায়েরার মুখে হাসি ফুটে ওঠে, হেসে বলে, সত্যি যেতে দিবেন? ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়েরার দিকে, ঠোঁট বাঁকায় সূক্ষ্ম, অতঃপর বলে, স্টুপিড, খাবার ফিনিশ করো, আদারওয়াইজ এগেইন ডোর লক করে চলে যাব। মায়েরা দ্রুত খাবারে মনোযোগ দেয়। কিছুক্ষণের মাঝে খাবার শেষ করে ইরফানের পায়ের উপর প্লেটটা রেখে বলে, শেষ। ইরফান ভ্রু কুঁচকে বলে, আমাকে দিচ্ছ কেন? মায়েরা জিব্বায় কামড় দিয়ে প্লেটটা আবার নিয়ে বেডসাইড টেবিলে রাখে। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে একটা দৌড় দেয়। ইরফান বিরক্ত হয়, বিড়বিড় করে, স্টুপিড বাদর। মায়েরা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ফটাফট পানি খেয়ে নেয়। এরপর বেডের দিকে খেয়াল করলে দেখলো সে যে লেহেঙ্গা পরেছিল সেই লেহেঙ্গা। মায়েরা অবাক হয়ে তাকায়, এই লেহেঙ্গা তো মাত্র ওয়াশরুমে ভেজা দেখে আসলো, এখন বেডের উপর শুকিয়ে গেল কিভাবে? ইরফানের দিকে তাকালে দেখলো ফোনে কারোর সাথে কথা বলছে, গায়ে শার্ট নেই। দেখেই শরীর কেমন শিউরে উঠল। ডান হাত উঠিয়ে গলায় হাত বোলায়। কিছুক্ষণ আগে এই লোক এতগুলো খেয়েছে গলায়, ভাবতে কেমন হাঁসফাঁস লাগলো। চোখ নামিয়ে নিল, নিজেকে সামলে ইরফানের পেছনে দাঁড়িয়ে বলে, শুনুন। ইরফান মায়রার ডাকে পিছু ফিরে মায়রার দিকে তাকায়। এরপর ওপাশে ব্যক্তিকে বলে, হোল্ড। মায়রার উদ্দেশ্যে বলে, হোয়াট? মায়রা মিনমিন করে বলে, ওই লেহেঙ্গা তো ভিজে গিয়েছে, আবার শুকিয়ে গেল কিভাবে? ইরফান বেডের উপর রাখা লেহেঙ্গার দিকে তাকায়, আবারও মায়ের দিকে চেয়ে বলে, গাধা, এটা সেম ডিজাইনের আরেকটি লেহেঙ্গা, ফার্স্ট পরে নাও, গো। মায়েরা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলেন? মায়েরা বোকা বোকা প্রশ্নে ইরফান ভ্রু কুঁচকে বলে, কুড়িয়ে পেয়েছে স্টপেট। মায়েরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে, মুখ বাঁকিয়ে উল্টো ঘুরে বেডের কাছে যায়। সে ভেবেছিল
নর্মাল একটা জামা পরেই তাকে যেতে হবে। খুশি হলো ভীষণ আরেকটি এমন জামা পেয়ে। কিন্তু পরবে কোথায়? ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি যান। ইরফান কথা না বাড়িয়ে ব্যালকনিতে চলে গেল। মায়েরা ফটাফট লেহেঙ্গাটা পরে নেয়। ইরফান গায়ে শাড় জড়িয়ে দরজা খুললে একটি মেয়ে ভেতরে আসে। জিজ্ঞেস করে, কতক্ষণ টাইম লাগবে? মেয়েটি আন্দাজ করে সময় বলে দিলে ইরফান চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা বোকা চোখে চেয়ে দেখলো ইরফানের প্রস্থান। মেয়েটা তো তাদের বাসায় ভাড়া করে আনা সেই আর্টিস্টদের মাঝে একজন। মায়েরা বুঝলো ইরফান এই মেয়েকে তাকে সাজানোর জন্য ডেকেছে। মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে। মায়রাকে মেয়েটি প্রায় 30 মিনিটের মতো সময়ে পুরোপুরি রেডি করিয়ে দিল। এর মাঝে ইরফান ঘরে প্রবেশ করে। মায়রা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। ইরফান শান্ত চোখে মায়রার পানে চেয়ে আছে। মেকআপ আর্টিস্ট মেয়েটি রুম থেকে বেরিয়ে যায়। ইরফান এগিয়ে গিয়ে ডোর লক করে দেয়। এরপর মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার ঠোঁট জোড়ে আঙুল চালিয়ে বলে, আবার এটা লাগিয়েছ? মায়রা মিনমিন করে বলে, লিপস্টিক না লাগালে ভালো লাগবে না তো। ইরফান মায়রার আড়ালে সূক্ষ্ম হাসে। মায়রার দিকে এগিয়ে গেলে মায়রা দ্রুত তার দুহাত ইরফানের ঠোঁট চেপে মিনমিন করে বলে, আবার কি করবেন? ইরফান চোখ বুজে ভারী শ্বাস ফেলে। মায়রার হাত সরিয়ে দিয়ে বলে, কিছু করব না, ইউ নো, আই ডোন্ট লাইক ইউ স্টুপিড লিটল গার্ল। কথাটা বলেই মায়রার ঠোঁট জোড়ায় শব্দ করে একটা শুকনো চুম্মাকে। মায়রা চোখ নামিয়ে নেয়। ইরফান আর কিছু করলো না। মায়রার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রার ইচ্ছে করলো এই লোকটার মাথার চুলগুলো কামিয়ে টাক বানিয়ে দিতে। বলবে কেন তাকে পছন্দ করে না? এটা শুনলেই তো মায়রার এত রাগ হয়। কিন্তু তাকে বাইরে নিয়ে যাচ্ছে তাই এসব বাদ দিল। ইরফান এনার ঘরের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, বাইরে বের হবে না। মায়রা মাথা নেড়ে সম্মতি দেয়। ইরফানের ফোনে আবারও কল আসলে সে মায়রার হাত ছেড়ে বলে, গো। মায়রা ছাড়া পেয়ে দ্রুত ইনার ঘরের ভেতর চলে যায়। ইরফান তার কাজে যায়। মায়রা ইনার ঘরে খুশি মনে ঢুকলেও ইনার পাশে একজনকে দেখে হাসি মিলিয়ে যায়। ইনা মায়রাকে দেখে বলে, মায়রা এতক্ষণ কই ছিলে? দেখো কি এসেছে। মায়রা জোরপূর্বক হেসে মাথা নাড়ায়, চোখের কোণে পানি। ইনার উদ্দেশ্যে বলল, আপু আমি আসছি, একটু দাঁড়াও। কথাটা বলেই দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা ঘরের বাইরে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পাশ থেকে পরিচিত কণ্ঠ পায়, কেমন আছিস মা? মায়েরা নিজেকে সামলে নিল। ঘাড় বাঁকিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ভদ্রমহিলার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি সৎমা। তুমি কেমন আছো? মায়রার মা মায়রার সম্বোধনে অবাক হয়। কখনো তো এভাবে ডাকেনি মায়রা তাকে। তার কোলে 4 বছরের একটা বাচ্চা। বাচ্চা ছেলেটি মায়রার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আপুই কোলে নাও, কোলে নাও। মায়রা হেসে তার ছোট ভাইটাকে কোলে নেয়, শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে। গালে অসংখ্য চুমু খেয়ে বলে, আমার ভাইয়া কেমন আছে? বাচ্চা ছেলে লাবিব বোনের গলায় জড়িয়ে ধরে আদো আদো স্বরে বলে, ভালো, ভালো আছি আপু। তুমি? মায়রা লাবিবের গালে দুটো চুমু খেয়ে হেসে লাবিবের মতো করে বলে, আমিও ভালো আছি ভাইয়া। লাবিব খিলখিল করে হেসে ওঠে। মায়রা তার মায়ের দিকে চেয়ে বলে, বললে না যে কেমন আছো? ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই কি আমার উপর রাগ করেছিস মা? তুই তো জানিস লাবিবের বাবা কেমন। আমি চাইলেও তোর খোঁজ নিতে পারি না এখানেও। মায়েরা তার মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বলে, এসব বাদ দাও, লাবিব আমার কাছেই থাকুক। যাওয়ার আগে ওকে আমার থেকে নিয়ে যাও। একটু থেমে বলে, লাবিবের আব্বা আসছে? মায়ের মা ছোট করে বলে, তুই সত্যি ভালো আছিস তো মা? মায়েরা উল্টো ঘুরে যেতে যেতে বলে, ভালো থাকার জন্যই তো পরের মেয়েকে তাড়িয়ে দিয়েছো। ভালো না থেকে উপায় কি? মায়ের মা ছল ছল চোখে চেয়ে রইল। ইরফানের ফুপি এসে মায়ের মায়ের সাথে টুকটাক কথা বললে তিনি নিজেকে সামলে ইরফানের ফুপির সাথে কথা বলায় সামিল হয়। মায়রা লাবিবকে নিয়ে ইরফানের ঘরে গেল। দরজা ভিড়িয়ে নিয়ে বেডের উপর বসে লাবিবকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। দুহাতে লাবিবের গাল ধরে ছোট ছোট অসংখ্য চুমু দেয়। লাবিব পিট পিট করে তার বোনকে দেখে এক পর্যায়ে বলে, আপু তুমি কাঁদো কেন? মায়রা লাবিবের কপালের সাথে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদল। তার এই ছোট ভাইটাকে কতদিন পর দেখল। মায়ের উপর রাগ করে ওই বাড়িতে আর যায়নি। সে লাবিবকে দেখতে যেতে চাইতো, কিন্তু তার মা লাবিবের বাবার কথা ভাবলে নিজেকে দমিয়ে রাখত। একটু পর নিজেকে সামলেই লাবিবকে জিজ্ঞেস করে, আপুকে মিস করেছিলে ভাইয়া? লাবিব মায়রার বুকে মাথা ঠেকিয়ে মন খারাপ করে বলে, আপু তুমি চলো, তোমাকে আমি মিট করি। আমাকে আর কেউ চকলেট দেয় না। মায়রা লাবিবের গালে আবারও চুমু খেয়ে বলে, আপুই আজ অনেকগুলো চকলেট দিবে। লাবিব খুশি হয়। মায়রা তার ছোট্ট ভাইটাকে কোলের মধ্যে গুটিসুটি মেরে বসিয়ে রাখে।
যদিও এর সাথে তার রক্তের সম্পর্ক নেই, সম্পর্কে সৎ ভাই, তবে এই ভাইটাই কেবল তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সেও বাসে। ইরফান একটা কাজে তার ঘরে এসেছে। মায়রার কোলে একটা বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে তাকায়। এগিয়ে এসে কিছু না বলেই মায়রার কোল থেকে বাচ্চাটাকে দু হাতে নিয়ে বেডের উপর বসিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? ইরফান রেগে বলে, স্টুপিড, তোমাকে ইনার ঘরে রেখে এসেছি আর তুমি ছেলেকে কোলে তুলে বসে আছো? মায়রা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকের সব কিছুতে প্রবলেম। সে তার ভাইকে কোলে নিবে, এই লোকের কি অসহ্য একটা। লাভে পিট পিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর হামাগুড়ি দিয়ে মায়ের দিকে এগোলে ইরফান লাবিবের দিকে তাকিয়ে ধমকে বলে, স্টপ। লাবিব কেঁপে ওঠে। ইরফানের অমন শক্ত মুখে ধমক খেয়ে লাবিব কেঁদে দেয়। মায়েরা দ্রুত লাবিবকে কোলে নিয়ে ইরফানকে কিছু বলার আগেই ইরফান রেগে বলে, ওকে আবার কোলে নিয়েছো? নামাও বলছি। মায়েরা তীব্র বিরক্তিতে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? অসহ্য লোক একটা। আমি আপনার জন্য এখন আমার ভাইটাকে কোলে নিতে পারবো না? ইরফান আবারও কিছু বলতে গিয়েও থেমে যায়। লাবিব ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটা ভীত চোখে তার দিকে চেয়ে আছে। ভাই কথাটা শুনে বোধহয় শান্ত হলো। অতঃপর ইরফান শান্ত স্বরে বলে, ও ওকে। কথাটা বলেই তার ডয়ারে কিছু খোঁজে। মায়েরা মুখ পাকায়। তার ভাইটাকেও কাঁদাতে ছাড়লো না। খবিশ লোক। লাবিবের গাল মুছে দিয়ে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে, এটা তোর খবিশ তুলা ভাই, বুঝলি? লাবিব পিটপিট করে তার বোনের দিকে চেয়ে মায়রার মতো করে ফিসফিসিয়ে বলে, খুচিব তুলা ভাই। মায়রা শব্দ করে হেসে দেয় লাবিবের কথা শুনে। লাবিব ও মায়রার গলা জড়িয়ে হেসে ফেলে। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে রাতের অন্ধকার নেমে এসেছে। বিয়ে বাড়ির সকলের হই হুল্লোড়ে নেওয়াজ বাড়ি ভরপুর। পুরো বাড়িতে বিভিন্ন কালারের আলো জ্বলছে নিভছে। ফাইজের বিয়ে পড়ানো মাত্র শেষ হলো। শুদ্ধ অসহায় চোখে চেয়ে ফাইজের কানে ফিসফিসিয়ে বলে, আমি আমার বোনকে দিয়ে দিলাম, এবার তোর বোনকে আমাকে দেবার পালা। ফাইজ বিরক্ত হয়ে বলে, সারাদিন বিয়ে ছাড়া কিছু ভাবতে পারিস না? সত্য আকাশ থেকে পড়ার ভান করে বলে, ও মা গো, কবুল বলে মুখের বুলি ফুটেছে, তাও যে সে বুলি নয়, একেবারে ভূতের মুখে রাম রাম বুলি। বলছি, তুমি আমার বোনকে বিয়ে করার জন্য কি কি করেছো সব ভুলে গেছো? বেয়াদব শালা। ফাইজ বিরক্ত হয়ে বলে, এখন আমি তোর আর ইরফানের বোন জামাই, সম্মান দিয়ে কথা বলবি। শুদ্ধ পাত্তা দিল না। মায়রা লাবিবকে কোলে নিয়ে স্টেজের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছে সে। আড়াল থেকে দেখলো সবাই সবার মতো কথা বলতে, আড্ডা দিতে ব্যস্ত। মায়রা লাবিবকে কোল থেকে নামিয়ে লাবিবের কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। লাবিব বোনের কথা মেনে গুটি গুটি পায়ে স্টেজে যায়। বাচ্চা ছেলে, সেভাবে কেউ খেয়াল করলো না। লাবিব স্টেজের নিচ থেকে ঝটপট দু হাতে দুটো জুতো নিয়ে মায়ের কাছে দৌড়ে আসে। মায়েরা লাবিবকে জড়িয়ে ধরে গালে টপাটপ 3টে চুমু খেয়ে বলে, আমার সোনা ভাইয়া। লাবিব হাতে জুতো ফেলে মায়রার গালেও কুনে কুনে 3টা চুমু খেয়ে বলে, আমার সোনা আপু। মায়রা ভাইজের জুতো দুটো স্টেজের পেছনে খুব ভালো করে লুকিয়ে রাখলো। কেউ পাবে না এবার এই জুতো। এরপর লাবিবকে কোলে নিয়ে তার আগের ঘরে যায়। সেখান থেকে বেশ অনেকগুলো চিপস আর চকলেট নিয়ে নেয়। এরপর ইনার ঘরে গিয়ে ইনার পাশে লাবিবকে বসিয়ে লাবিবের সামনে চিপস চকলেট দেয়। লাবিব খুশি হয়। তার আপুই আগে নিয়মিত চকলেট দিত, এখন দেয় না। আদরও করে না। করবে কি করে, থাকেই তো না। বাচ্চাটি চকলেট খেয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা হেসে ইনায়াকে দেখিয়ে বলে, এটা তোর আরেকটা আপু, এখানে বসে এগুলো খাবি, আমি একটা কাজে যাচ্ছি। আচ্ছা ভাইয়া। লাবিব ঠোঁট উল্টে কেঁদে দেয়। মায়েরা লাবিবের গালে হাত দিয়ে বলে, কি হয়েছে ভাইয়া? চকলেট কম হয়েছে? আরও দিব তো। লাবিব মায়েরা গলা জড়িয়ে ধরে বলে, তুমি আমার সাথে চলো আপু, আমাকে কেউ চকলেট দেয় না। তুমি দাও না। মায়েরা লাবিবের পিঠে হাত বুলিয়ে দেয়। ঘরে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এনায় অবাক হয়ে বলে, তোমার ভাই তো তোমায় খুব মিস করে মাইরা। মায়েরা ঝাপসা চোখেই হেসে বলে, লাবিবকে ছাড়িয়ে চুমু খেয়ে বলে, এখন থেকে চকলেট দিব, চুমু দিব, কাঁদলে কিছুই দেব না। লাবিব তার ছোট ছোট হাতে চোখ মুছে নেয়। ইনোসেন্ট মুখ করে বলে, কাঁদবো না আর, বলে চকলেট খাওয়ায় মন দেয়। মায়েরা লাবিবের চকলেট থেকে একটা কামড় দিলে লাবিব চেঁচিয়ে বলে, তুমি খাও কেন আমার চকলেট? মায়েরা চোখ ছোট ছোট করে বলে, চুমু দিব না কিন্তু। লাবিব আর কিছু বলল না। তার আপুই এর চুমু লাগবে, তার চকলেটের সাথে স্যাক্রিফাইস করাই যাবে। মায়েরা আর কিছু না বলে ইনার সব কাজিনদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কেমন আছো বাবা? ইরফান মায়রার মাকে সেভাবে চেনে না, তবে বিয়ের দিন একবার এই মহিলাকে দেখেছিল। এটা যে মায়রার মা সেটা সে জানে না। মায়রার কেউ একজন হবে, এইভাবে উত্তর দেয়, যে ভালো।
মায়রার মা মৃদু হেসে বলে, মায়রা তোমার চেয়ে অনেক ছোট, ও একটু চঞ্চল, বেশি কথা বলে, মানিয়ে নিও বাবা কেমন। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভেজায়, কি বলা উচিত বুঝতে পারছে না। মায়রার মা আবারও বলে, তুমি মনে হয় কথা কম বলো, কিন্তু মায়রা তো খুব কোপারু, একটু আধটু দুষ্টুমিও করে, তবে ওর মন কিন্তু খুব ভালো, বুঝেছ? ইরফান চুপচাপ শুনল ভদ্রমহিলার কথা। মায়রার মা এবার ইরফানের গালে হাত দিয়ে বলে, আমার মেয়েটাকে দেখিয়ে রেখো বাবা। ইরফান এবার বুঝলো এটা মায়রার মা, কিন্তু যে কথাটা বলছে সে আনসার দিয়ে খুবই বিব্রত বোধ করছে। সাথে গালে হাত দেওয়া একটু অস্বস্তি হলো। এসব ব্যবহারে সে অভ্যস্ত নয়।